নিউজ টাইমের সমস্ত দর্শকদের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমার সমস্ত কো প্যানেলিস্টদেরও শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। সুপ্রিয় আপনাকেও। আমি যেভাবে শুরু করি সেটা হচ্ছে যে যদি জার্মান পুরোহিত, আমি পুরোহিত বললাম, ধর্মযাজক বললাম না কথাটা, মার্টিন নিমোলার বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো যে ভাষায় লিখতেন সেই ভাষাটা একটু বলি। যখন তারা বিরোধীদের কণ্ঠস্বর চেপে ধরতে শুরু করলো, আমি চুপ ছিলাম, কারণ ভাবতাম এটা আমার লড়াই নয়। যখন প্রশ্ন করাকে অপরাধের মতো দেখানো হলো, আমি চুপ ছিলাম, কারণ আমার প্রশ্ন ছিল না। যখন ইতিহাসকে বদলানোর চেষ্টা চলল, আমি চুপ ছিলাম, কারণ আমি ভাবতাম সত্য নিজেই টিকে থাকবে। যখন কংগ্রেসকে মুছে ফেলার স্বপ্ন দেখানো হলো, আমি চুপ ছিলাম, কারণ রাজনীতি আমার বিষয় নয়। আজ যখন আমার নিজের কণ্ঠ অস্বস্তিকর হয়ে উঠেছে, তখন বুঝলাম নীরবতা কোনো ঢাল নয়, নীরবতা অন্যায়ের সবচেয়ে বড় শক্তি। আজকে আপনি যে প্রশ্নগুলো করলেন আমায়, সেই প্রশ্নগুলোর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হয়েছিল, হয়ে গেছে, চ্যাপ্টার ইজ ক্লোজ। আমি আপনাকে বলি 2015 থেকে 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন মেজর পরীক্ষাগুলোতে। সরকার কেন একজনকেও আজ পর্যন্ত কনভিকশন দিতে পারেনি? সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আজকে আমরা বলছি রিফর্ম করতে হবে, আমাদের সমস্তভাবে সমস্ত লুপহোলসগুলো, এটা ভুললে চলবে না। কংগ্রেস সরকারের সময়েও অনেকগুলো প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে। আমরা এড়ালে চলবে না। আমি বলছি 10 বছরে 152 বার হয়েছে। কংগ্রেস সরকারের ইউপিএর আমলে যদি ধরি, সংখ্যাটা হয়তো এতখানি বেশি হবে না, কম। এর মানে এটা নয় যে আমরা দায় এড়িয়ে যাচ্ছি। আমরা সেই সময় অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে যদি কতগুলো নাম আপনাকে গতদিনও বলেছে, আমাদের কতজন মিনিস্টারকে ইস্তফা দিতে হয়েছে, আমাদের মিনিস্টারকে জেলে ঢোকানো হয়েছে যার নাম সুরেশ কালমাডি, আমরা জেলে ঢুকিয়েছি। কোশ্চেন ভারতবর্ষের জনগণের কাছে জবাবদিহি, অ্যাকাউন্টেবিলিটি। সেই অ্যাকাউন্টেবিলিটি যদি এই সরকার ঠিক করে দেখাতে না পারে, আজকে 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরেও যদি কেউ অ্যাকাউন্টেবিলিটি না নেয়, তার জন্য যদি কাউকে এসে অনশন করতে হয় বা কাউকে রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিতে হয়, এটা কি সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে না? সরকার কি একবারও ভেবে দেখবে না যে আমার যারা আছে তারা নাগরিক, সে জেনজি হতে পারে, জেন আলফা হতে পারে, বা যারাই হোক না কেন, তারা তো নাগরিক ভারতবর্ষের। তাদের কথা শোনা, এই যে একটা প্রবণতা লাস্ট কয়েক বছরে তৈরি হয়েছে ভারতবর্ষে, আমি কোনো কথা শুনবো না, কারণ আমার কাছে ইস্তফা মানে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমার লড়াই, আমি কাউকে মানে আমাদের সমকক্ষই মনে করছি না। এইখান থেকে শুরু হয় সমস্যাটা। আমি আপনাকে সেই জন্যই বলছিলাম যে 2024-এ যখন প্রশ্নপত্র পাস হলো, তখন থেকে রাহুল গান্ধীর লাগাতার করে আমরা ছাত্রৌকি গুঞ্জ প্রোগ্রাম করছি, বা 16ই মে থেকে কন্টিনিউয়াসলি আমাদের কোটাতে প্রোগ্রাম হয়েছে, দেরাদুনে প্রোগ্রাম হয়েছে, সারা দেশের 29টা জায়গায় আমাদের প্রেস কনফারেন্স হয়েছে এবং কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত চলছে আমাদের। এখন অদ্ভুত লাগলো যেটা, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভাবলেন যে আমি আমার ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা করিয়েছি, ঠিক পাশাপাশি যদি আমি দেখি কাকে এনে শিক্ষামন্ত্রী করলেন যাকে, যিনি বিলকিস বানুর রেপিসদের সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং ওই নচিকেতার গানের ভাষায় রেপিসদের থেকে দীক্ষা আর কয়লা থেকে শিক্ষা। ভারতবর্ষে এক্সাম্পল তৈরি হলো, এবং সব আরো মজা, লিখতে হলো উনি গ্র্যাজুয়েট। ঠিক আছে, শিক্ষামন্ত্রী যাকে করা তাদের নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এবারে দেখতে হবে আমার কেন্দ্রীয় সরকারের এই প্রয়াসটাকে তো আপনাদেরকে সাহায্য করা উচিত, অন্তত বিলটা আনতে দেওয়া উচিত, যদি চান আপনারা এদেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার হোক বা এই পেপার লিক ইস্যুতে নতুন করা আইন আনা হোক, সেখানে সাপোর্ট করা উচিত। আমাদের যেটা স্ট্যান্ড পয়েন্ট, সেটা আমাদের সরকারের প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রী হচ্ছেন, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই। প্রশ্ন এটা দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 7 রাউন্ড প্যালেট চালানো হয়েছে, কার নির্দেশে চালানো হলো? যে 5 জন ছাত্রর গায়ে লেগেছে, যে তাদের তো সামনে এনে দেখানো হয়েছে, তাহলে কার নির্দেশে চালানো হয়েছে? এই অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার প্রশ্ন আসবে না? এই প্রশ্নগুলো সরকার কেন এড়িয়ে যাবে?
এই প্রশ্নগুলো সমাধান হলেই তো পার্লামেন্ট চলতে শুরু করবে। আজকে আপনি একটা ভাবুন, ছাত্রদের আন্দোলন, আপনি সেটাকে যেভাবেই দেখুন না কেন, কোনো ঘটনা সেইখানে যদি হয়, আমরা জাতীয় কংগ্রেস কোনো রকম হুলিগানিজমকে বরদাস্ত করছি না। যদি কোথাও কিছু হয়ে থাকে, যে সাংবাদিকদের উপরে হামলা হোক বা যাই হোক না কেন, আমরা নিন্দা করছি। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল আমার ছাত্রদের উপরে, দেশের মানুষ তাদের ওপরে যেভাবে ব্যালট চললো, আজকে সুপ্রিম কোর্ট একটা মামলাতে বলেছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো রকম পুলিশ এরকম করে থাকে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে রিপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার। সেটা আসুক না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি কাকে আড়াল করতে গেছেন? কাউকে আড়াল করার ব্যাপার নেই। পাশাপাশি যদি আমি আবার একটুখানি এ রাজ্যে ফিরে আসি, এ রাজ্যে যদি বলি, আমাদের 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 সবে সরকার হয়েছে 3 মাস, কিন্তু ছাত্রদের আড়ালে বলছে টুকরে টুকরে গ্যাং ছিল যারা ওখানে যন্ত্র মন্ত্রে অশান্তি কথা হচ্ছে যে টুকরে টুকরে গ্যাং যদি সত্যিই থেকে থাকে, আমি জানি না ছিল কিনা, যদি সত্যিই থেকে থাকে, ভারতবর্ষের আমরা যখন জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলেছে আমাদের দেশে কোনো দেয়ার ইজ নো টুকরে টুকরে গ্যাং, বাট যদি থেকে থাকে তাহলে তো অমিত শাহকে পদত্যাগ ইমিডিয়েটলি করে দেওয়া উচিত। কারণ টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষে ঢুকলো কি করে? এবারে প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম শুনতে পাচ্ছি, বাট আমাদের কাছে এই মুহূর্তে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে দুটো, একটা হচ্ছে যেভাবে ছাত্রদের উপরে মারা হলো, 7 রাউন্ড প্যালট গান চললো, তার অ্যাকাউন্টেবল কে তার অ্যাকাউন্টেবিলিটি নেবে? লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে এই এন্টায়ার ঘটনাটা যার জন্য ঘটলো, তিনি কেন আড়ালে থাকবেন? আমি এ রাজ্যে ফিরছিলাম একটুখানি, আমরা ঠিক অল্প কদিনের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত কর্মঠ, তিনি বিভিন্ন জায়গায় কাজ করছেন। আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী নির্বাচন করেছি না হুমকি মন্ত্রী নির্বাচন করেছি। তিনি কথায় কথায় যেখানে সেখানে হুমকি দিচ্ছেন। আমি আপনাকে শুধু একটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে যে ভাষায় আক্রমণ করেছেন, যে ভাষা বলেছেন, সেই একই ভাষা আমরা স্টুডিও বসে বলতে পারবো না। সেই ভাষা যদি ওনাকে ফেরত দেয় কেউ, সেটা নিশ্চয়ই সমাজের পক্ষে কাম্য নয়। তাহলে আমি যখন সংবিধানের শপথ নিয়েছি, তখন আমি কোনো শব্দের উপরেও কি আপত্তি করতে পারি? নিশ্চয়ই পারি না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। পাশাপাশি আমরা সবাই ভুলে যাচ্ছি 2-3টা জিনিস এই সমস্ত আবহাওয়ার মধ্যে। 7 মে চন্দ্রনাথ রাত খুন হয়েছেন, আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি। আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল 450 টাকায় গ্যাস দেওয়া হবে, 200 ইউনিট বিজলি ফ্রি দেওয়া হবে। প্রশ্ন কিন্তু আসতে শুরু করবে।